প্রিভিয়াসলি আমি আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করেছি। এই লেকচারে আমি রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের পস্তুলেট নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে যে অবজারভেশন গুলো পেয়েছিলেন, সেই অবজারভেশন থেকে তিনি কিছু পস্তুলেট দেন, যেগুলো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল নামে পরিচিত। রাদারফোর্ড তার অ্যাটমিক মডেলে যে পস্তুলেট গুলো দিয়েছিলেন, সেগুলোর মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে atom contains a tiny dense positively charged nucleus at the center. Actually, Rutherford তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে দেখলেন যে আলফা পার্টিকেল গুলো থিন গোল্ড ফয়েল এর মধ্যে দিয়ে স্ট্রেট পাথে বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু আলফা পার্টিকেল স্লাইটলি ডিফ্লেক্টেড হচ্ছে, কিছু কিছু আলফা পার্টিকেল লার্জলি ডিফ্লেক্টেড হচ্ছে। কিন্তু আলফা পার্টিকেল গুলো থিন গোল্ড ফয়েল বা অ্যাটমের মধ্য দিয়ে যেতে পারছে। যে থমসন তার অ্যাটমিক মডেলে বলেছিলেন অ্যাটম একটি স্ফিয়ার এবং সেই অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জগুলো ছড়িয়ে রয়েছে। যদি অ্যাটমের মধ্যে এই পজিটিভ চার্জগুলো ছড়িয়ে থাকতো, যেহেতু আমরা জানি আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, তাহলে এই পজিটিভ চার্জ আলফা পার্টিকেল কখনোই অ্যাটমের মধ্য দিয়ে চলে যেতে পারতো না। কারণ যেহেতু যে থমসনের মডেল অনুযায়ী পজিটিভ চার্জগুলো অ্যাটমের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেই জন্য যেহেতু আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভ চার্জ, সেই জন্য পরমাণুর মধ্য দিয়ে যাওয়ার সময়ে এই পজিটিভ চার্জ সবসময় ডিফ্লেক্ট হতো বা রিপালশন ফিল করতো। সেই জন্য কোনো আলফা পার্টিকেল অ্যাটমের মধ্য দিয়ে যেতে পারতো না যদি পজিটিভ চার্জগুলো এরকম ভাবে ছড়িয়ে থাকতো, অ্যাকর্ডিং টু যে থমসনস অ্যাটমিক মডেল। কিন্তু রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে অ্যাকচুয়ালি দেখতে পেলেন আলফা পার্টিকেল গুলো এরকম ভাবে বেরিয়ে যেতে পারছে অ্যাটমের মধ্য দিয়ে। এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আলফা পার্টিকেল যেটা পজিটিভলি চার্জড সেটা অ্যাটমের মধ্য দিয়ে চলে যেতে পারছে, এর মানে অ্যাটমের মধ্যে যে পজিটিভ চার্জ গুলো রয়েছে সেই পজিটিভ চার্জ গুলো নিশ্চয়ই এরকম ভাবে ছড়িয়ে নেই। সেই পজিটিভ চার্জ গুলো একটা স্মল জায়গা, সেন্টারে একটা স্মল জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে। তিনি সেই স্মল জায়গা, সেই ছোট জায়গার নাম দিলেন নিউক্লিয়াস। এরকম ভাবেই নিউক্লিয়াসটি রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে প্রথম প্রপোজড হলো। সেকেন্ডলি উনি বললেন মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড অ্যান অ্যাটম ইজ এমটি, অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে অধিকাংশ জায়গায় ফাঁকা। এই সিদ্ধান্ত উনি কিভাবে পৌঁছালেন? অ্যাকচুয়ালি তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে উনি দেখতে পেলেন যে আলফা পার্টিকেল অ্যাটমের মাঝ দিয়ে বা থিন গোল্ড ফয়েলের মধ্য দিয়ে সোজা পাথে কিংবা ডিফ্লেক্টেড পাথে বেরিয়ে যেতে পারছে। যদি একটা অ্যাটম ফাঁকা না হতো, যদি একটা অ্যাটম রিজিড হতো, যদি ফাঁকা না হতো, তাহলে আলফা পার্টিকেল কখনোই এরকম ভাবে অ্যাটমের মধ্য দিয়ে চলে যেতে পারতো না। কারণ আলফা পার্টিকেলের নির্দিষ্ট মাস আছে 4 AMU এর মাস। তাই অ্যাটম যদি রিজিড হতো, তাহলে কখনোই আলফা পার্টিকেল অ্যাটমের মধ্য দিয়ে এরকম ভাবে চলে যেতে পারতো না। যেহেতু আলফা পার্টিকেল এরকম ভাবে অ্যাটমের মধ্য দিয়ে চলে যেতে পারছে, যেটা রাদারফোর্ড দেখেছেন তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে, তাহলে অবশ্যই অ্যাটমের মধ্যে অধিকাংশ স্থান হচ্ছে হলো বা ফাঁকা বা এমটি, রাইট?
এখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন যে অ্যাটমের মাঝখানে ম্যাক্সিমাম জায়গাই হচ্ছে এমটি বা ফাঁকা। এতক্ষণ অবধি আমি আলোচনা করলাম রাদারফোর্ড কিরকম ভাবে অ্যাটমের মধ্যে যে পজিটিভ চার্জ রয়েছে সেই পজিটিভ চার্জগুলো কোথায় আছে সেটা কিভাবে তিনি ডেসক্রাইব করেছেন সেই বিষয় নিয়ে। এখন আমি আলোচনা করব রাদারফোর্ড কিরকম ভাবে নেগেটিভলি চার্জ ইলেকট্রন অ্যাটমের মধ্যে কিরকম ভাবে আছে সেটা কিভাবে ডেসক্রাইব করেছেন সেই বিষয় নিয়ে। রাদারফোর্ড বললেন যে অ্যাটমের দুটো পার্ট, একটা হচ্ছে সেন্ট্রাল নিউক্লিয়াস যেখানে অ্যাটমের সমস্ত পজিটিভ চার্জ থাকে, এবং অ্যাটমের বাইরে যে রিজিয়ন যে অঞ্চল সেই অঞ্চলটাকে উনি বললেন ইলেকট্রনিক রিজিয়ন। এই ইলেকট্রনিক রিজিয়নে ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রনগুলো ইলেকট্রনিক রিজিয়নে থেকে কি করে? ইলেকট্রনগুলো ইলেকট্রনিক রিজিয়নে থেকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়ায়। এইটা বলার সময় উনি কিন্তু কখনোই বলেননি যে কোন বৃত্তাকার পথে বা কোন সার্কুলার পথে ইলেকট্রন ঘুরে বেড়ায়। উনি শুধু এইটুকু বলেছেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরার সময় বৃত্তাকার পথে ঘোরে, কিন্তু সেই বৃত্তাকার পথের কোন রকম স্পেসিফিকেশন উনি দেননি। উনি শুধু বলেছেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে যে কোনো বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস অ্যাটমিক মডেল একটা সেন্ট্রাল পার্ট রয়েছে একটা অ্যাটমের, যেটাকে বলা হয় নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ইলেকট্রনিক রিজিয়ন যেখানে ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রনিক রিজিয়নে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, অ্যাকচুয়ালি যে কোনো বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়। তাহলে এতক্ষণ আমরা দেখেছি যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে থেকে বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, কিন্তু ইলেকট্রনগুলো এখানে থাকে কিরকম ভাবে সেটা ডেসক্রাইব করার জন্য রাদারফোর্ড বললেন ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জড, নিউক্লিয়াস যেহেতু পজিটিভলি চার্জড, সেই জন্য ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে এক এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, যে অ্যাট্রাকশন ফোর্সকে বলা হয় কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে? অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, একটা অ্যাটমের সমস্ত পজিটিভ চার্জ মানে সেই অ্যাটমের সমস্ত প্রোটন, যেহেতু প্রোটন পজিটিভলি চার্জ পার্টিকেল সেই জন্য সমস্ত প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে, এবং ইলেকট্রনগুলো ইলেকট্রনিক রিজিয়নে থাকে, ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, এবং ইলেকট্রন ও প্রোটনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট ইজ কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন প্রেজেন্ট আছে বলে ইলেকট্রনগুলো তার ইলেকট্রনিক রিজিয়নে থেকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারে। এটা রাদারফোর্ড তার অ্যাটমিক মডেলে বললেন। তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী দেখা গেল যে অ্যাটম হচ্ছে একটি স্ফেরিক্যাল পার্টিকেল, এবং সেই অ্যাটমের মাঝে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল নিউক্লিয়াস যেখানে সমস্ত প্রোটন থাকে এবং সমস্ত মাস থাকে, আর একটা হচ্ছে ইলেকট্রনিক রিজিয়ন যেখানে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে যে কোনো বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়, এবং অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা ফাঁকা বা এমটি। তাহলে অ্যাটমের মাসটা কোথায় সেন্টার থাকে? অ্যাটমের মাসটা সেন্টার থাকে নিউক্লিয়াসে, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন এবং সমস্ত মাস। নিউক্লিয়াস হচ্ছে এক্সট্রিমলি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য অ্যাটম,
সেজন্যই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে দেখা গেছিল একটি আলফা পার্টিকেল আউট অফ 20,000 আলফা পার্টিকেল বাউন্স ব্যাক হয়েছিল। এরকম ভাবে যখন রেডিয়াম থেকে আলফা পার্টিকেলটি আসছে, তখন একটি মাত্র আলফা পার্টিকেল আউট অফ 20,000 আলফা পার্টিকেল যে পথে গেছিল সেই পথে ফিরে এসেছিল। এটাকে বাউন্স ব্যাক বলা হচ্ছে। তাহলে এখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন যে নিউক্লিয়াস ইজ এক্সট্রিমলি স্মল অ্যান্ড কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য অ্যাটম। তাহলে এতক্ষণ রাদারফোর্ড এর অ্যাটমিক মডেলের প্রপোজড পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করলাম। এখন রাদারফোর্ড এর অ্যাটমিক মডেলের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো এখানে। রাদারফোর্ড এর অ্যাটমিক মডেল থেকে প্রথম নিউক্লিয়াসের কনসেপ্টটা আসে। এই নিউক্লিয়াসটি পজিটিভ চার্জ গুলো হোল্ড করে, সমস্ত পজিটিভ চার্জ যেটা অ্যাটমের মধ্যে রয়েছে সেই পজিটিভ চার্জ নিউক্লিয়াসের মধ্যেই থাকে। ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল এবং এগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়ায় সার্কুলার পাথে, যে কোনো সার্কুলার পাথ, ইন এনি সার্কুলার পাথ। মোস্ট অ্যাটমিক ভলিউম ইজ এমটি। অ্যাটমের ভলিউম হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। অ্যাটম ওভারঅল রিমেন্স ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যাটমের মধ্যে যে নেগেটিভলি চার্জ পার্টিকেল ইলেকট্রন গুলো থাকে তাদের সংখ্যা অ্যাটমের নিউক্লিয়াসে যে পজিটিভলি চার্জ প্রোটন থাকে তাদের সংখ্যার সঙ্গে সমান। এজন্য অ্যাটম ওভারঅল কি হয়, নিউট্রাল হয়। ওকে, তো এইগুলো হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স। নাও রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলেই প্রথম নিউক্লিয়াসের এক্সিস্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে যে সমস্ত অবজারভেশন গুলো পেয়েছিলেন সেগুলোকে এক্সপ্লেন করতে পেরেছেন তার অ্যাটমিক মডেল দিয়ে। দেখা গেছে যে অ্যাটমের মধ্যে যে ম্যাক্সিমাম জায়গায় এমটি বা এমটি স্পেস রয়েছে সেটা এক্সপ্লেন করা গেছে তার অ্যাটমিক মডেল দিয়ে। এই অ্যাটমিক মডেলই পরবর্তীকালের অ্যাটমিক মডেলগুলোর ফাউন্ডেশন হিসেবে কাজ করেছে। যেমন নিলস বোরের অ্যাটমিক মডেলে, রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে অনেক কনসেপ্টই নেওয়া হয়েছে। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে ক্লাসিক্যাল মেকানিক্স অফ ফিজিক্সকে ব্যবহার করে তিনি তার অ্যাটমিক মডেল দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে নিলস বোরের অ্যাটমিক মডেলে কোয়ান্টাম মেকানিক্স অফ ফিজিক্সকে ব্যবহার করে উনি তার অ্যাটমিক মডেল দিয়েছিলেন। এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে এতক্ষণ অবধি রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্বন্ধে আমি আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। এরপরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আর এই লেকচারের পিডিএফ নোট তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা গুগল ড্রাইভ থেকে আমার প্রত্যেকটা লেকচারের পিডিএফ নোট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারো। ভালো করে প্রিপারেশন নাও, ভালোভাবে রেজাল্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।